নমস্কার বন্ধুরা, আনুমানিক 1786 বর্ধমানের নবাবহাটের উপর ঘনিয়ে আসে দুর্যোগের এক কালো মেঘ। প্রবল প্রাকৃতিক দুর্যোগে দুর্ভিক্ষ এবং একের পর এক মানুষের মৃত্যু যখন নবাবহাট গ্রামটিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তখনই বর্ধমানের রানী ভীষণ কুমারীর সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবহাট তথা গোটা বর্ধমান যখন বিপদের সম্মুখে, ঠিক তখনই রানী স্বপ্নাদেশ পান এবং 1788 খ্রিস্টাব্দের বর্ধমানের নবাবহাটে তৈরি করেন 108টি শিব মন্দির। মনে করা হয় মহাদেবের আশীর্বাদে সে যাত্রায় এক বড় বিপদের হাত থেকে রক্ষা পায় নবাবহাট তথা গোটা বর্ধমান। ঠিক এমনই বর্ধমানের কালনাতে রয়েছে 108টি শিব মন্দিরের সমষ্টি। বন্ধুরা, মন্দির সিরিজের নবম পর্বে আমরা জানব এই শিব মন্দিরের ইতিহাস। হে গাইস, দিস ইজ মিস্টার হজপচ উইথ ইউ অ্যান্ড ইউ আর ওয়াচিং তালপাতা। চলো ইতিহাস খোঁজি। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই শহর অম্বিকা কালনা। পঞ্চদশ থেকে ষোড়শ শতকে এই স্থানটির নাম ছিল আম্বুয়া বা অম্বুয়া মুলুক। স্থানীয় দেবী অম্বিকার নাম অনুসারে এই জায়গার নামকরণ করা হয়েছিল। ঐশ্বর্যপূর্ণ পোড়ামাটির মন্দির দ্বারা সমৃদ্ধ এই অম্বিকা কালনা মন্দিরের শহর নামে পরিচিত। আর এখানে রয়েছে প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও নবকৈলাস মন্দির বা 108 শিব মন্দির। এই মন্দিরের ইতিহাস জানতে গেলে আমাদেরকে পিছিয়ে যেতে হবে আজ থেকে প্রায় 400 বছর আগে। মহারাজ সঙ্গম রায় কাপুর ছিলেন কোটলি পাঞ্জাবের একজন ক্ষত্রিয়। 1600 শতকের গোড়ার দিকে কোনো এক সময়ে তীর্থযাত্রা থেকে ফেরার সময় বর্ধমানের কাছে বৈকুণ্ঠপুরে বিশ্রাম নিয়েছিলেন। এই জায়গাটি তার খুব পছন্দ হয় এবং পরবর্তীকালে তিনি পাকাপাকিভাবে এখানে বসতি স্থাপন করেন। এখানে এসে তিনি বাণিজ্য এবং অর্থ ধার দেওয়ার কাজে লেগে পড়েন। মহারাজ সঙ্গম রায়ের পুত্র ছিলেন বঙ্কু বিহারী রায় এবং তার পুত্র ছিলেন আবু রায়। 1657 সালে এই আবু রায় চাকলা বর্ধমানের রেখাবি বাজারের চৌধুরী এবং কোতোয়াল পদে নিযুক্ত হন। মূলত তার সময়ে বর্ধমানের জমিদারির বিকাশ হয় এবং রায়দের জমিদারি পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত হয়। আর এই বর্ধমান রাজ পরিবারের সম্পূর্ণ ইতিহাস জানতে হলে আমাকে কমেন্ট করে জানান। এটার উপর আলাদাভাবে আমি একটি পুরো ভিডিও দেব। ফিরে আসি ইতিহাসে। আবু রায়ের প্রজন্মের পর জন্ম হয় মহারাজ বাহাদুর তেজচাঁদ রায়। 1700 সালে তার পিতা তিলকচাঁদ রায় মাত্র 26 বছর বয়সে মারা যান। তখন তেজচাঁদের বয়স ছিল মাত্র 6 বছর। তাই দেওয়ান রূপনারায়ণ চৌধুরীর সহায়তায় তিলকচাঁদের বিধবা পত্নী মহারানী ভীষণ কুমারী বর্ধমানের জমিদারি সামলান। এই মহারানী ভীষণ কুমারীর কথা আমি ভিডিওর শুরুতে জানিয়েছি। তিনি প্রতিষ্ঠা করেছিলেন নবাবহাটের 108টি শিব মন্দির। 1879 সালে মাত্র 11 বছর বয়স থেকে বাহাদুর তেজচাঁদ রায় জমিদারির দায়িত্ব নেন। ভগবান শিবের অন্ধভক্ত ছিলেন এই তেজচাঁদ রায়। তিনি বিষ্ণুপুরের জমিদারির মালিকানা হস্তান্তরকে উদযাপন করার জন্য বর্ধমানের কালনাতে 1809 খ্রিস্টাব্দের এই নবকৈলাস মন্দির বা 108টি শিব মন্দির প্রতিষ্ঠা করান। রুদ্রাক্ষের মালার 108টি রুদ্রাক্ষের প্রতীক এই নবকৈলাস শিব মন্দির। 2 বৃত্তের আকারে অবস্থিত এই শিব মন্দিরের বাইরের বৃত্তে 74টি এবং ভিতরের বৃত্তে 34টি শিব মন্দির রয়েছে। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট এবং বাইরের বৃত্তের পরিধি 710 ফুট। এই মন্দিরগুলির উচ্চতা 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। বাইরের বৃত্তের মন্দিরগুলিতে পর্যায়ক্রমে শুভ্র এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ রয়েছে। ভিতরের বৃত্তের মন্দিরগুলিতে
শুধুমাত্র শুভ্রবর্ণের শিবলিঙ্গ রয়েছে। এই শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি ভগবান সদাশিবের প্রতীক, যার অর্থ চৈতন্য ও জ্ঞান, এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক, যার অর্থ বোধের অতীত। এই নবকৈলাস মন্দিরের ঠিক পাশেই রয়েছে বর্ধমান রাজবাড়ির প্রাঙ্গণ, যেখানে কালনার গৌরবময় ইতিহাসের দৃষ্টান্ত নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি মন্দির। কালনার রাজবাড়ি প্রাঙ্গণে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে প্রতাপেশ্বর মন্দির, যেটি এখানকার সবচেয়ে নবীন মন্দির। 1849 খ্রিস্টাব্দের রাজা মেহতাব চাঁদের রাজত্বকালে প্রতাপচাঁদের প্রথম পত্নী প্যারী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করান। প্রায় 45 ফুট উঁচু প্রতাপেশ্বর মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ 15 ফুট। মন্দিরটি একটি উঁচু দালানের উপর অবস্থিত। এখানকার সবচেয়ে নবীন মন্দির হওয়াতে মন্দির গাত্রের সূক্ষ্ম টেরাকোটার কাজ এখনো সুস্পষ্ট। রাজবাড়ি প্রাঙ্গণের একেবারে ভিতরের দিকে আলাদা একটি ঘেরের মধ্যে অবস্থিত পঞ্চবিংশতি শৈলীতে নির্মিত মন্দিরটি লালজি মন্দির। 1799 খ্রিস্টাব্দের কীর্তিচাঁদ রায় ও তার মা ব্রজকিশোরী দেবীর জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। কথিত আছে একবার কালনাতে এক সাধুর আবির্ভাব হয়েছিল এবং তার কাছে শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি ছিল। অপরদিকে ব্রজকিশোরী দেবীর কাছে এক রাধিকা মূর্তি ছিল। তিনি সাধুটির কাছে রাধিকা ও তার কৃষ্ণের বিবাহের প্রস্তাব নিয়ে যান। প্রথমে সাধুটি রাজি না হলেও পরবর্তীকালে তাদের বিবাহ হয় এবং এই পঞ্চবিংশতি মন্দিরে তাদের দুজনকে স্থাপন করা হয়। এরপর সাধুটি সেখান থেকে চলে যান। এর বেশ কয়েক বছর পর সাধুটি পুনরায় কালনাতে আসেন এবং তার শ্রীকৃষ্ণের মূর্তির সেবার কাজে লেগে পড়েন। বার্ধক্যের কারণে একটা সময় সাধুটির মৃত্যু হয়। তার মৃত্যুর পর এই মন্দিরটির নাম রাখা হয় লালজি মন্দির, কারণ সেই সাধুটির নাম ছিল লালজি। পাথরের অভাবে পোড়া মাটি আর টেরাকোটার কাজ দিয়ে গড়ে তোলা এই লালজি মন্দির তার দেওয়ালে প্রতিসম জ্যামিতি এবং হিন্দু পুরাণের অনেক গল্পকে এখনো বহন করে চলেছে। কালনার রাজবাড়ির একেবারে পূর্ব দিকে অবস্থিত কৃষ্ণচন্দ্রজির মন্দির। এটি এখানকার দ্বিতীয় পঞ্চবিংশতি মন্দির। 1751 খ্রিস্টাব্দের ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করান। উঁচু ভিত্তির উপর তৈরি মন্দিরটিতে রয়েছে কৃষ্ণচন্দ্র ও রাধিকার দারু বিগ্রহ। মন্দিরের সামনে সন্নিবদ্ধভাবে রয়েছে এক বাংলার মণ্ডপ। বাকিদের মতো এই মন্দিরটিতেও সর্বত্র টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। কালনার রাজবাড়ি প্রাঙ্গণ থেকে বেরিয়ে মিনিট 10 পায়ে হাঁটা পথ গিয়ে শেষ হয়েছে মহিষমর্দিনী ঘাটে। একটা সময় এই বর্ধমান রাজ পরিবারে ঘটেছিল এক বিরাট চক্রান্ত, আর এই মহিষমর্দিনী ঘাট তারই ইতিহাস বহন করে চলেছে। তার গল্প অন্য একদিন।